আসসালামু আলাইকুম। ডক্টর আসিফ নজরুল সে কি স্বীকৃত বেঈমান নাকি বিশ্বস্ত বিশ্বাসঘাতক? অন্তর্বর্তীকালীন সরকার শুরু হওয়ার অল্প কিছুদিন ভিতরেই তাকে নিয়ে বাইরের থেকে বিভিন্ন ধরনের কথা হচ্ছিল এবং কথাগুলোর অনেকটা যৌক্তিক ছিল, অনেকটা অযৌক্তিক ছিল। প্রথম সাংবাদিক ইলিয়াস হোসাইন তাকে নিয়ে ভিডিও তৈরি করলে বা তাকে নিয়ে বেশ নোংরামির ভিতরে একেবারেই ব্যক্তি জীবনে নোংরামি নিয়ে যখন ভিডিও বানাচ্ছিল, কথা বলছিল, আমি খুব সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলাম। কারণ ডক্টর আসিফ নজরুলকে আগাগোড়াই আমি কথা বলতে দেখেছি, আন্দোলনের ভিতরে থাকতে দেখেছি, আন্দোলনের পক্ষে বড় ধরনের জনমত তৈরির ক্ষেত্রে বিশেষ করে তার ছাত্রদের, তার অধ্যয়নকৃত ছাত্ররা, ঢাকা ভার্সিটি হোক বা তার স্টেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই হোক, বিভিন্ন জায়গায় এখন প্রতিষ্ঠিত লাইভ বেয়ার করছে দেশে, দেশের বাইরে। সেখানে বড় একটি শক্তির যোগানদাতা ছিলেন, মানসিকভাবে, ফিজিক্যালি, সব দিক থেকেই আসিফ নজরুল একটি শক্তির জায়গা ধরে রেখেছিলেন। তারপরে আরও তার উপরে বিশ্বাসটা বেড়ে যায় আন্দোলনে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর প্রথম আর্মি হেডকোয়ার্টার থেকে ডক্টর আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয় এবং তার কাছ থেকে অনেকগুলো পরামর্শ নেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের দিক নির্দেশনা বিষয়। যেহেতু তিনি আইন বিশেষজ্ঞ এবং বর্তমান আইনের যতগুলো প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ রয়েছেন প্রায় ওনার ছাত্র ঢাকা ভার্সিটিতে আইন বিভাগের, সেখানে আলাদাভাবে একটা মূল্যায়িত হয়েছিলেন। কিন্তু তারপরেই তাকে নিয়ে যখন বিতর্ক শুরু হয় তখন সজীব ভুঁইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন যে আমরা তাকে মাঠে পেয়েছি, পাশে পেয়েছি, আমাদের পক্ষে তাকেই পেয়েছিলাম অভিভাবক হিসাবে। এই ছেলেগুলো যখন জুলাই আগস্ট পুরা মাঠে আন্দোলন করে একটি স্বৈরার শাসককে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়, তারপরে কিন্তু একেবারে অসহায় হয়ে পড়েছিল, তাদের মাথার উপরে কোনো ছাদ পাচ্ছিল না, অভিভাবক পাচ্ছিল না। সঠিক নির্দেশনামূলক দিয়ে তাদেরকে, তাদের এই অভ্যুত্থানকে সম্পূর্ণ সাফল্যের চূড়ান্ত ফলাফলের দিকে এগিয়ে নিয়ে যেতে কাউকে তিনি পান নাই, যার অভিশাপ এখন এই জাতি বহন করছে, অর্থাৎ এনজিও ভিত্তিক অন্তর্বর্তীকালীন সরকার, নাজুক দুর্বল মানসিকতার অন্তর্বর্তীকালীন সরকার। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে এসে আর কাউকে শক্তিশালী বলে মনে হয়নি, যেমনটা মনে করা হয়েছিল ডক্টর আসিফ নজরুলকে। কিন্তু সেই আসিফ নজরুল নিজে কি আসলেই বিশ্বাসঘাতক, স্বীকৃত বেঈমান? এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে দেশ দেশান্তরে সর্বত্র। সর্বশেষ জাতিসংঘ অধিবেশনে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যাওয়াই হয়েছিল নাকি বিশ্বাসঘাতকতার জন্য, বেঈমানি করার জন্য। অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভারতের সাথে লবিং করতে। একদিকে ভারত সরকারের সাথে কথা বলবে, একদিকে সরকারের বাইরে ভারতের প্রসিদ্ধ কিছু লোক থাকে না, যারা দেশকে লিডিং দেয়, দেশকে রিপ্রেজেন্ট করে, যেমন আবধানী বা বাজাজের বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান, শিল্পপতিরা যারা দেশের বাইরে বিনিয়োগ করে তাদের সাথে, এবং সেই বিনিয়োগকারীরা কিন্তু দেশের অনেকটা সরকারকেও নিয়ন্ত্রণ করে রাখে। এটা আলটিমেটলি হয়ে যায়, সরকার তাদের কাছে অনেক ক্ষেত্রেই অর্থনৈতিক হোক, দিক নির্দেশনামূলক হোক, দেশের বাইরে যে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানির তাদের একটা বড় ভূমিকা থাকে, যেন সরকার তাদেরকে ব্যবহার করে বা সরকার অনেকটা তাদের আনুকূল্য পাওয়ার চেষ্টা করে। তাদেরকে সরকারের বাইরে থেকে আলাদাভাবে একটি সরকার সম্মানের জায়গায় তারা রাখে। ভারতের এই ধরনের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথেও কথা বলার জন্য শেষতক
আওয়ামী লীগের প্রতিনিধি, শেখ হাসিনার পাঠানো প্রতিনিধি, তাদের কাছেই সিগন্যাল ছিল কে সেই ব্যক্তি। তাদের সাথে কথা বলবার জন্য আসিফ নজরুলকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিয়ে গিয়েছিলেন নিউ ইয়র্কে। কত বড় একটা নির্লজ্জ, বেহায়া এবং ঘৃণ্যতম কাজ। ব্যাপারটা কি, প্রথম যখন জেনারেল এরশাদ সাহেবের সময় প্রথম উনি সারকে উজ্জীবিত করার থেকেও চেষ্টা করেছিলেন দেশের বাইরের থেকে বহু রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে নিয়ে এসে বিনিয়োগ বাড়াইতে, তার পরিস্থিতি বাড়ানোর জন্য। তখনও এই যমুনাতেই বড় ধরনের দেশের বাইরের মেহমানদেরকে এনে রাখা হয়েছিল, বিশেষ করে রাষ্ট্রদূত এবং সেই দেশের থেকে পাঠানো প্রতিনিধিদের। এখন অনেক দিনের পুরনো ঘটনা, দেশের অভ্যন্তরীণ ব্যাপার হলেও আমি ওর ভিতরে ছিলাম, ওর মধ্যে সময় কাটিয়েছি একেবারে সরাসরি ফিজিক্যালি। আমি দেখেছি বিশেষ করে ঘানা, জাম্বিয়া বা আফ্রিকান এবং ইউরোপীয়রও কিছু প্রতিনিধি যারা আসছিলেন, তাদেরকে রোমান্স করবার জন্য তখন নারায়ণগঞ্জ পতিতালয় ছিল, সরকারি তত্ত্বাবধানে ভালো ভালো রূপসী এবং বাইরের থেকেও নিয়ে আসা হয়েছিল। দেশের নাম বললে হয়তো অন্যায় হবে কিনা আমি জানি না, নেপাল, থাইল্যান্ড, এই সব জায়গা থেকে ভালো মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রেখে চাহিদা অনুযায়ী সেই সব মেহমানদেরকে উপঢৌকন হিসাবে রাত 1টা, 2টা, 3টার পরে ওই কালো কাঁচালা গাড়িতে তাদের রুমে পাঠানো হতো। এবং এটা প্রায় 15 থেকে 20 দিন, আমার অনেক দিনের স্মৃতিতে পুরানাই, কিন্তু এটুকু মনে আছে সামনে দিয়ে যাচ্ছিল, আসছিল, হচ্ছিল ঘটনাগুলো দেখছিলাম। আমি চিরদিনই শুধু দেখার মানুষ, খুব ছাত্র হিসাবে শুনি কম, কিন্তু দেখতে পাই বেশি, দেখি এবং স্মৃতিশক্তি যতটুকুন আছে কোনো কিছু দেখলে অনেক দিন মাথায় ধরে রাখতে পারি। উপটোকন হিসাবে সেই সুন্দরীদেরকে ব্যবহার করছিল জেনারেল এরশাদ। কি জঘন্যতম, ঘৃণ্যতম কাজ! এই যে পুরুষ মানুষ যখন এই পতিতালয়ের জায়গায় ব্যবহার হয় তাদের নীতি নৈতিকতাকে, একজন বড় ধরনের মেধাবী মানুষ যখন তার অবস্থার স্খলিত হয়, অবস্থানের স্খলন ঘটে, তখন মনের ভিতরে ঘৃণায় বমি আসার মতো একটা মানে উদ্গ্রীব হয়, বমি করতে ইচ্ছা করে। ডক্টর আসিফ নজরুলকে জাতিসংঘ অধিবেশনে নিয়ে গেল তাকে শুধু পতিতার মতো কিছু নিকৃষ্টতম কাজে ব্যবহার করবার জন্য, যার ধিক্কার জানানোর বাইরে আর কোনো কিছু নয়। হ্যাঁ, হতে পারে সেনাপ্রধান তাকে প্রথম ফোন করেছিল এই জন্যই যে ছাত্ররা তার কথা শুনছিল, তাকে অনুসরণ করছিল এবং তার নির্দেশনা মোতাবেক ছাত্ররা আন্দোলনমুখী অবস্থানগুলো পরিবর্তন করে করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল। হয়তো এই জন্যই যে তাকে ডেকে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করা যাবে, ছাত্রদেরকে নিয়ন্ত্রণে আনা যাবে এবং আসিফ নজরুলকে দিয়ে ছাত্রদের বর্তমান যে পরিস্থিতি বা অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করা হবে তার ভিতরে সেনাবাহিনীর ইচ্ছা অনুযায়ী, সেনাবাহিনী বলবো না, সেনাপ্রধানের ইচ্ছা অনুযায়ী, সেনাপ্রধান তো ওই সময় আওয়ামী লীগের চরিত্রকেই ব্যবহার করছিলেন, চরিত্রই তার ভিতর দিয়ে প্রকাশ করছিলেন। তো আওয়ামী লীগের মনোনীত কতগুলো মানুষকে ওখানে ঢুকানো যায় কিনা আসিফ নজরুলকে দিয়ে, এইভাবে হয়তো তাকে মূল্যায়ন করেছিল সেনাবাহিনী। তিনি হয়তো এখন সেই সেনাবাহিনীর মূল্যায়নকে মূল্যায়িত করতে গিয়েই নিজের অবস্থানকে নষ্ট করে ফেলেছেন, অসম্মানের জায়গায় নিয়ে গিয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতাই পাপ পুণ্য যাই করুক, ন্যায় অন্যায় যাই করুক, অ্যারেস্ট হয়েছেন, কিন্তু সাবের হোসেন চৌধুরী তিনিও অ্যারেস্ট হয়েছিলেন এবং তাকে কোন ধারায় কিভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে আওয়ামী লীগের পক্ষ করে, আওয়ামী লীগের
পক্ষ করে বর্তমান সরকারের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে তার সাথে কথাবার্তা বলছেন আসিফ নজরুল সাহেব। আওয়ামী লীগকে পুনর্বাসনই হোক, পুনর্গঠনই হোক, যে কোনো ধাঁচেই হোক, আওয়ামী লীগকে যতটুকুন পারা যায় সহযোগিতা করবার জন্য রাজনৈতিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, আইনের দিক থেকে যতটুকুন ভিত্তি হোক, এই সাবের হোসেন চৌধুরীর সাথে আসিফ নজরুলের দেন দরবার চলছে, কথাবার্তা চলছে। কি ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনার ভিতর দিয়ে এই জিনিসগুলো বের হয়ে আসছে। ক্যান্টনমেন্টে যারা গিয়েছিলেন নিরাপত্তার জন্য তাদেরকে সেফ এক্সিট থেকে শুরু করে বর্তমান শেষ পর্যন্ত সমস্ত কিছুর ভিতরেই ডক্টর আসিফ নজরুলকে জড়িয়ে কথা বলা হচ্ছে। কতটুকুন সত্য, কতটুকুন ভুল, তিনিও এ নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না। তিনি এর আগে আমি বলেছিলাম, আসিফ নজরুল যদি কোনো চাপে থেকে থাকেন, সেই চাপের খোলস তার গায়ের থেকে খুলে ফেলুক, নিজেকে উন্মোচিত করুক, দরকার হয় সেখান থেকে বের হয়ে যেতে হয়, যাবে। এটা চিরস্থায়ী পদ না, নির্বাচনের পরে এমনি তার দায় দায়িত্ব শেষ হয়ে যাবে। তাহলে এই নোংরামির ভিতরে থেকে, দায়িত্বর ভিতরে থেকে তিনি তার গায়ে যে দুর্গন্ধ ছড়াচ্ছেন, তিনি তার যে অবস্থানকে অসম্মানিত করছেন, তার চেয়ারকে ছোট করে ফেলছেন এইসব কর্মকাণ্ডের ভিতরে জড়িয়ে থেকে, সেটা কি তিনি আদতে বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বুঝার ভান করে আছেন? ওইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীতে 90% এনজিওর ব্যক্তিত্ব। বাইরের থেকে হয়তো ফাউজুল ইসলাম সাহেব আছেন, উনি আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব আছেন, কয়েকজন মুসলিমীয় মাত্র মানুষ বাইরের থেকে, আর সবই এনজিও টাইপ। তো এই বাইরের থেকে কয়েকজনের ভিতরে জেনারেল জাহাঙ্গীর সাহেব একটি সংগঠিত বাহিনীর ভিতরে জীবনকে লিড দিয়ে গেছেন, চাকরি করে গেছেন সেইখানে। অর্থাৎ বাইরের পলিটিজিয়াম যেটা, তার ভিতরে খুব কম সময় তিনি হয়তো ব্যয় করেছেন। ফাজল সাহেব সচিব ছিলেন, সচিব পর্যায়ের একজন মানুষ, তিনারাও এক ধরনের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে গেছেন। কিন্তু আসিফ নজরুল সাহেব পুরাই ফ্রি অ্যান্ড ফেয়ার লাইফ এনজয় করেছেন। তিনি দেশের বাইরে সমস্ত কিছুর সম্বন্ধে অবগত ছিলেন বা আছেন। তিনি কেন এই দ্বিচারিত্রিক ভূমিকায় নিজেকে নষ্ট করে দিলেন এইভাবে? এর ভিতরে নোংরামি যারা করেছে, যেমন মাহফুজ আলম, অত্যন্ত নোংরামি শুরু থেকেই শেষ পর্যন্ত চরম ধরনের নোংরামি করেছে। আন্দোলনকে বিকৃত করার মতো মন মানসিকতা নিয়ে এই একটা ছেলে শুরু থেকেই শেষ পর্যন্ত তার কথাবার্তা বলে গেছেন। একদিকে আন্দোলনের পক্ষে ইউনূস সাহেব তাকে পরিচয় করিয়ে দিল, অন্যদিকে আন্দোলনের মনোভাব নিয়ে যে আন্দোলন গড়ে উঠেছিল তার বাইরে এসে কথাবার্তা বললেন। আওয়ামী লীগের পক্ষে, রাষ্ট্রপতির পক্ষে, সংস্কারের পক্ষে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্গঠন থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে, তার ভিতরে থেকেই তার বিপক্ষে। আর অভ্যুত্থানের তো বিপক্ষে তার চরিত্র অনেক আগের থেকেই প্রকাশই করে গেছে সে। কিন্তু এদেরকে নিয়ে বেশি কথাবার্তা বা উচ্চবাচ্য করবেন না, কারণ এই ছেলেপেলেগুলা অত উচ্চ মাপের না, অত বড় ধরনের লিডিং দেওয়ার মতো বা অত উচ্চ ধরনের ফেস ভ্যালু এদের নেই, পরিচিতি মুখ না, আইনগত ভিত্তিও নেই ততটা জোরালোভাবে পদক্ষেপ নেওয়ার, যতটা না আসিফ নজরুল সাহেবের আছে। আসিফ নজরুল সাহেব আজকের না, অনেক দিন থেকে দেশের সামনের কাতারের কয়েকজন মানুষ। যখন টকশো হইতো, নুরুল কবির সাহেব যখন ছিলেন, আমার মনে পড়ে কয়েকজন ব্যক্তিবর্গ যারা ভালো আকৃষ্ট করে রাখতো শ্রোতাদেরকে এবং রাজনৈতিক নিয়ে যারা কথাবার্তা বলেন। তারপরে রনি ছিল সবচেয়ে এদেশের একেবারে সবচেয়ে নিকৃষ্ট কুকুরের থেকেও নিহত, জীবিত কুকুর না, মৃত কুকুর, এর থেকে ঘৃণিত অবস্থায় আর কারোর শেষের পর্বটুকু শেষ হয় না, তার থেকেও নিকৃষ্ট একজন মানুষ গোলাম মওলা রানী। বোরানিকে আমার ভিডিও আছে এবং আরও বানাবো আমি এটার পরে। তো
এদেরকে নিয়েও এতটা উচ্চবাচ্য হয় না, মানুষ এদেরকে নিয়ে মাথা ঘামায় না, কারণ এরা জানে যে তাদের স্বভাবগত দিক এগুলা, তাদের স্বভাবই হলো পায়ে কামড় দেওয়া, ওরা পায়ে কামড় দেবে। কিন্তু আসিফ নজরুল তো মানুষের মন জয় করেছিল এক সময় কথা বলে, তার কাজ দিয়ে। আসিফ নজরুল তো এই আন্দোলনের মূল হোতাদের একজন ছিল। আপনার নূর থেকে শুরু করে 19-এ যে আন্দোলন হয়, সেই নূরেও আন্দোলনের ভিতরেও আসিফ নজরুলের অনেক ভূমিকা ছিল। কিন্তু নূর যখন তার চরিত্র হনন করে নেয় নিজেই অর্থের লোভে, সরকারের ভিতরে চলে যায়, সরকারের দালাল পুষ্ট হয়ে অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করতে, অথবা রাজনৈতিক নেতা হিসাবে, আন্দোলনের নেতা নয়, রাজনৈতিক নেতা হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য নিজেকে বিলীন করে দেয়, বিলীয় করে দেয়। তারপরে আবার আসিফ নজরুল সেখান থেকে বের হয়, বের হয়ে নূতন করে ছাত্রদেরকে খুঁজে থাকে। এই নাহিদ, সজীব বা হাসনাত, সার্জিস, এদেরকে তৈরি করার পিছনে আসিফ নজরুলের অনেক ভূমিকা আছে। এইসব ছেলেপেলেগুলার মন মানসিকতা খুঁজে বের করে, তৈরি করে, তাদেরকে সামনের কাতারে নিয়ে এসে তাদেরকে রাজপথে নামিয়ে স্লোগান দিয়ে তাদেরকে সংগঠনের নেতা বানিয়ে তুলে ধরার পিছনে আসিফ নজরুলের অনেক অবদান আছে। এই জিনিসগুলো আমি জানি, কিছুটা জানি, পুরোটা না, কিছুটা জানি। কিন্তু সেই আসিফ নজরুল শেষের দিকে সে কিভাবে জাতির সাথে কি বেইমানি, আসলেই বেইমানি করছে, আসলে বিশ্বাসঘাতক নাকি স্বীকৃত বেইমান, দেশের সাথে, রাষ্ট্রের সাথে, এই আন্দোলনের সাথে, এই রক্তের সাথে, এই নিহত দেশের নাগরিকদের সাথে, শিশুদের সাথে, মায়েদের সাথে, বাবাদের সাথে, ভাইদের সাথে, নাকি আন্দোলনরত যে রাজপথ কাঁপানো যে স্পন্দন বাংলার মানুষের বুকে গড়ে উঠেছিল, তুলে দিয়েছিলেন, যে জাগরণ ঝড় তৈরি হয়েছিল এই ছাত্রদের কলরবে, তার সাথে কি আসিফ নজরুল আসলেই বিশ্বস্ত বেঈমান, স্বীকৃত বিশ্বাসঘাতক? এর দেখার জন্য আমাদেরকে অন্তত নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আশা করি, কাই মনোবাক্যে প্রার্থনা করি, এবং সবসময় আমি নামাজে বসে এটুকুই আল্লাহর কাছে প্রার্থনা করি, এই বলে যে আসিফ নজরুল আমাদের অনেক বিশ্বাসের জায়গা ছিল। সে যদি কোনো বিশ্বাসঘাতকতা করে থাকে, বেঈমানি করে থাকে, আল্লাহ তুমি তাকে তার ভিতর থেকে বের করে এনে একটি দেশের সম্পদে পরিণত করে দাও। একটি রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাতারে এনে সাধারণ মানুষের হৃদয়ের ব্যথা, কষ্ট, দুঃখ অনুভব করার শক্তি তার ভিতরে তুমি নিপতিত করো। সেজন্য সাধারণ মানুষের সাথে মিশে কথা বলে, সাধারণ মানুষের পক্ষে কথা বলে, সেজন্য লোভী না হয়ে ওঠে, সেজন্য পদ পদবীর দায়িত্ব নিয়ে আনকনসিয়াস না হয়ে যায়, সেজন্য তার পুরনো জায়গাটাতেই ফিরে থাকে। আশা করি আসিফ নজরুল সাহেবের কানে আমার এই ভিডিও শব্দগুলো যাবে, পৌঁছাবে, এবং তিনি ভুল করে থাকলে সেটা শুধরে নিয়ে হয় এখান থেকে বের হয়ে যাবে, না হলে শেষ পর্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়ে, বলিষ্ঠ দৃঢ় অবস্থানে থেকে তার দায়িত্ব পালন করে জাতিকে, দেশকে রক্ষা করার শেষ কবচ হিসাবে ব্যবহৃত হবেন। তিনি মারা স্বাভাবিকভাবেই যাবেন, কিন্তু একটি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে মারা গিয়ে যদি একটি স্ট্যাচু করে রেখে যায় তার ভার্সিটির সামনে, গেটে, জাতির হৃদয়ে, জাতির মাথায়, জাতির পাঠ্যপুস্তকে, জাতির মননে বিস্তৃতভাবে একজন জাতীয় মানুষ হিসাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতির পক্ষে দাঁড়িয়ে, সেটাই হবে শ্রদ্ধা। এবং তিনি যে অবস্থান আছে, আমি চাই তিনি রাষ্ট্রের চিরচারিত শ্রদ্ধা, সম্মানের জায়গায় অবস্থান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।